আজকে আমরা এই পরমাণু সম্বন্ধে আলোচনা করব। তার আগে আমাদের ছোটখাটো কিছু আলোচনা করে নিই। আসলে পরমাণু মডেল আলোচনা করতে যাওয়ার আগে আমরা পরমাণু সম্বন্ধে না জেনে এই কি আমরা আদৌ আগেই জেনে ফেলেছি সেটা একটু বিবেচনা করে নিই। যেমন এক মোল গ্যাস বলতে আমরা কি বুঝি? না, এক এনটিপিতে বলতে হবে, নর্মাল টেম্পারেচার এবং প্রেসারে, স্বাভাবিক চাপ ও তাপমাত্রায় এক মোল গ্যাসের আয়তন হচ্ছে 22.4 লিটার। 22.4 লিটার আয়তন এক মোল গ্যাসের। রিমেম্বার, এটা আয়ন হতে পারে, পরমাণু হতে পারে, অণু হতে পারে। এর আয়তন কত? 22.4 লিটার। রিমেম্বার, আর এক মোল গ্যাসে কতগুলো অণু, পরমাণু বা আয়ন থাকে? 6.02 into 10 to the power 23। ঠিক আছে। আচ্ছা, এর ভর কত? এতগুলো অণুর এক মোল গ্যাসের ভর কত? ভর হচ্ছে ওই পরমাণুর আণবিক ভর গ্রামে প্রকাশ করলে যত গ্রাম হয় তত। যদি আমি হাইড্রোজেন পরমাণু চিন্তা করি, হাইড্রোজেন পরমাণুর ভর কত? মানে এক, অত জটিলতা যাচ্ছি না, খুব সিম্পল। 1.08 আসতে গেলে আবার অনেক হিসাব নিকাশ আছে, ওটাতে যাব না, পরে শিখবো। ওটা নর্মাল আমরা যেটুকু শিখেছি। তাহলে 1 গ্রাম মিনস 10 to the power -3 কেজি ভর হচ্ছে এতগুলো হাইড্রোজেনের। তাহলে একটা হাইড্রোজেনের ভর কত? হ্যাঁ, এই এত কেজি ভর হয় এতটি, তাই না? তাহলে আমি বলতে পারি 6.02 into 10 to the power 23 টা হাইড্রোজেনের ভর হচ্ছে 10 to the power -3 কেজি। তাহলে একটা হাইড্রোজেনের ভর কত? 10 to the power -3 by 6.02 into 10 to the power 23 কত হয় দেখো তো হিসাব করে। (1.66 into 10 to the power -27 কেজি। হাইড্রোজেন কি দিয়ে তৈরি? একটা প্রোটন নর্মালি, আর একটা ইলেকট্রন দিয়ে তৈরি, তাই না? ইলেকট্রনের ভর হাইড্রোজেনের ভরের 1836 গুণ নাকি? প্রোটনের ভর ইলেকট্রনের ভরের 1836 গুণ বেশি, বা 1/1836 গুণ কম। এটা নিয়ারলি ইকুয়াল টু 1/2000। আমি তাহলে প্রোটনের ভর যেখানে কনসিডার করা হয় সেখানে ইলেকট্রন ভরটা কনসিডার না করলেও চলে। তাহলে কি পরোক্ষে বলতে পারি না যে একটা প্রোটনের ভর এত? একটা প্রোটনের ভর এত। আমরা কিন্তু একটু দেখো বোরের, সরি, কার যে অ্যাভোগাড্রোর সূত্র থেকে কিন্তু আমরা একটা প্রোটনের ভর খুব সহজেই বের করে ফেলতে পারি, তাই না? আমরা কিন্তু এভাবে চিন্তা করি না, এভাবে বের করা যায় কিন্তু, তাই না? প্রোটনের ভর বের করা যায় মোরলেস নিউটনের ভরে এটাই। এখানে 6 এর জায়গায় 7 হবে, এত একটু স্লাইট ভ্যারি করে। তা আমরা প্রোটনের ভর, নিউটনের ভরটা কিন্তু এখান থেকে পেয়ে যেতে পারি। এটা মাথায় রাখো, এটা আমাদের কাজে লাগবে, এবং এই জন্যই যে মুখস্থ করে রাখার দরকার পড়ছে না, কিন্তু এটা কিন্তু মুখস্থ রাখতেই হবে, খুব মূল্যবান জিনিস এটা। ওকে, আসো, অ্যাটম কি এটা নিয়ে বহুকাল আমলে, সেই মানে প্রাগৈতিহাসিক বললে ভুল হবে, যখন থেকে মানুষ চিন্তা করতে শিখেছে তখন থেকে কিন্তু এগুলো মাথায় মানুষের এসছে। প্রথম থেকে সব ঋষি মুনিরা বা সেই অ্যানসিয়েন্ট আমলের যারা সব ধর্মটাকে জীবনের মানে শ্রেষ্ঠ জিনিস বলে মনে করতো, ওরা নিজেকে দার্শনিক মনে করতো, তার দার্শনিক সব ইত্যাদি ইত্যাদি, তারা প্রথম ধারণা ছিল এরকম যে পদার্থ মূলত 4টা উপাদান দিয়ে তৈরি। সেটা হচ্ছে অগ্নি, পৃথ্বী, বায়ু, জল। অগ্নি মানে আগুন, পৃথ্বী মানে মাটি, বায়ু মানে বায়ু, জল মানে জল। এই তত্ত্বে তারা বিশ্বাস ছিল। পরবর্তীতে আর একটা তত্ত্ব আসে, সেই তত্ত্বটাকে বলে পঞ্চতত্ত্ব, পঞ্চতন্ত্র বা পঞ্চতত্ত্ব। এরকম, যেমন মানুষের ইন্দ্রিয় কটা? 5টা: চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। রিপু কটা? 5টা: কাম, ক্রোধ, লোভ, মদ, মদ, মাৎসর্য।
কি কি কটা? ছটাই বলেছি দেখি, ছটাই বলেছি নাকি? ইন্দ্র কয়টা? আচ্ছা রিপু, আচ্ছা ওকে। এই পঞ্চতন্ত্রের এরই খুব বেশি প্রভাব ছিল। এই জন্য পরের দিকে এই এই পথের উপাদান হিসেবে আর একটা তত্ত্ব খুঁজে পাচ্ছিল না, পরে বললো খ মানে মহাশূন্য, ওটা একটা উপাদান দিয়ে, এই পাঁচটা উপাদান দিয়েই মহাবিশ্ব ও সব কিছু সৃষ্টি হয়েছে। মৌলিক উপাদান কি কি? খ মানে মহাশূন্য, মাটি পৃথিবী মানে মাটি, বায়ু, জল এবং আগুন। যজ্ঞে গেল গেল খ্রিস্টাব্দ পূর্ব 600 বছর, সমস্যা নেই, সঠিক সময় নাও হতে পারে। তখন কনাদ বলে একজন ভারতীয় দার্শনিক প্রথম একটা ধারণা দেন। এখন তার নাম কনাদ কেন হলো? তিনি বলেছিলেন যে পথের ক্ষুদ্রতম, ভাঙতে 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 সবচেয়ে যেটা ক্ষুদ্র হয় তাকে বলা হয় কণা। এখন সেই থেকে তার নাম কনাদ, না কনাদ নাম থেকে কণা আমি কিন্তু জানি না, ঠিক আছে, হোয়াট ইট মেবি। তবে এই হলো পদার্থ, এবং এই কণা দিয়ে পদার্থ গঠিত। সকল পদার্থ এই কণা দিয়ে তৈরি, এটুকুই তার জ্ঞান গভীর মধ্যে ছিল। পরবর্তীতে ডেমোক্র্যাটস আসলো, প্রায় এটা সম্ভবত 450 খ্রিস্টাব্দ পূর্ব, কাছাকাছি এর সময়, ভুলভাল হতে পারে টাইম নিয়ে। উনি বললেন যে পদার্থ ভাঙতে 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 যখন আর ভাঙা যায় না, সেটা হচ্ছে পদার্থের সবচেয়ে ক্ষুদ্রতম অবস্থা, তার নাম দিলেন উনি অ্যাটম। ঠিক আছে, অ্যাটম অবিভাজ্য, অ্যাটমকে ভাঙা যায় না। বিভিন্ন পদার্থের অ্যাটমগুলো ভিন্ন ভিন্ন, এবং এই ভিন্ন ভিন্নতার জন্য এদের ভিন্ন ভিন্ন বৈশিষ্ট্যের সৃষ্টি হয়। এটাও কিন্তু আর কাল্পনিক, দার্শনিক চিন্তায় কোনো বাস্তব কোনো সম্পর্ক ছিল না, মানে বৈজ্ঞানিক কোনো ভিত্তি ছিল না। আর বৈজ্ঞানিক যে ভিত্তি ছিল না, তার মূল পয়েন্টগুলো দেখো এরকম। তো বলতে ওনার কথা বক্তব্য ছিল যে তরলের অ্যাটমগুলো গোলাকার, খুব সহজেই একটা গার উপরে একটা গা গড়ে যেতে পারে, ওই জন্যই তরল। কঠিনগুলোর গাগুলো অমসৃণ, তাই পরস্পর পরস্পর আটকে গিয়ে কঠিন তৈরি করে। ইভেন তিনি মনেরও অ্যাটম আছে উনি এক ব্যাখ্যা করেছিলেন। উনি বলেছিলেন যে মনের অ্যাটমগুলো খুবই মিহি, হ্যাঁ খুবই মসৃণ, ওই জন্য মানুষের মন এত পবিত্র, এত মসৃণ, ইত্যাদি ইত্যাদি, এরকম একটা ব্যাখ্যা সে সময় দার্শনিকতা। এর মধ্যে বাস্তব কোনো এক্সাম্পল ছিল না। তারপরে কে আসলো আমাদের? ডাল্টনের আগে না, অ্যারিস্টটল সম্বন্ধে আমার বক্তব্য নাই। বয়েল, রবার্ট বয়েল মনে হয় প্রথম ধারণা দেন যে একটা বস্তু ভাঙতে ভাঙতে এত ক্ষুদ্র অতি ক্ষুদ্রাতু করা হোক না কেন, যত ক্ষুদ্র করলেও এ তার বৈশিষ্ট্য হারাবে না, সেটাকে বলা হয় মৌলিক পদার্থ। একটা পদার্থের ধর্ম, তাকে ভাঙতে ভাঙতে যদি এত ভাঙা যায় যে আর ভাঙা যাচ্ছে না, কিন্তু তবুও সে তার বৈশিষ্ট্য হারাবে না, তার ধর্ম হারাবে না। ওই পদার্থের ধর্ম ওই ওই ক্ষুদ্র কণার মধ্যে একই ধর্ম বিদ্যমান থাকবে, তখন তাকে বলা হবে মৌলিক পরমাণু। উনি কিন্তু একটা অদ্ভুত করলেন, মানে এখান থেকেই অণুকে বিভাজিত হয়ে গেল, লক্ষ্য কর ব্যাপারটা, তাই না? তারপর ডাল্টন আসলেন। ডাল্টন এসে বললেন যে পদার্থের ক্ষুদ্রতম অংশ পরমাণু, ও পরমাণু নিস্তরিত এবং অবিভাজ্য। পরমাণু নিস্তরিত এবং অবিভাজ্য। পরমাণু রাসায়নিক ক্রিয়ায় অংশগ্রহণ করে হয়েছে, এবং একাধিক পরমাণুর সংমিশ্রণে নতুন যৌগ পদার্থ গঠন করে। এই যৌগ পদার্থ ভাঙতে ভাঙতে যে পর্যন্ত ভাঙলে সে তার বৈশিষ্ট্য বিদ্যমান রাখে, সেটাকে বলা হবে অণু। যৌগিক পদার্থের ভাঙতে ভাঙতে যে পর্যন্ত ভাঙলে সেই যৌগিক পদার্থের বৈশিষ্ট্য বিদ্যমান থাকবে, সেটা হচ্ছে অণু। মানে যৌগিক পদার্থের ক্ষুদ্রতম অংশকে বলছেন উনি অণু, আর মৌলিক পদার্থের ক্ষুদ্রতম অংশকে উনি বললেন পরমাণু। এই হলো মোটামুটি কনসেপ্ট সেই সময় তৎকালীন। আচ্ছা, আমরা এবার চলে আসি
এরপর তো অনেক এক্সপেরিমেন্ট হয়ে গেছে, এর মধ্যে তেজস্ক্রিয়তা আবিষ্কার হয়ে গেছে। তেজস্ক্রিয় বৈশিষ্ট্য এটা যে ভিতর থেকে আসে, পথ ভিতর থেকে আসে, এগুলো প্রমাণিত হয়ে গেছে। আলফা রশ্মি, বিটা রশ্মি, গামা রশ্মি, এগুলো মানুষ পেয়ে গেছে। কিন্তু এর উৎপত্তি স্থল বা কিভাবে হয় এটা তখনও জানা হয়নি, কিন্তু এর মাপ ঝোঁক টোক সব কিন্তু হয়ে গেছে। বিজ্ঞানে এরই সুবিধা যে আগে হয় আবিষ্কার, পরে হয় ব্যাখ্যা। বেশিরভাগ ক্ষেত্রেই অনেক আবিষ্কার হয়ে যায়, ব্যাখ্যা থাকে না, ব্যাখ্যা থাকে না। শয়ে শয়ে এক্সপেরিমেন্ট হয়ে গেছে, ফলাফল পেয়ে গেছে, ব্যাখ্যা হতে পারেনি। তারপর নতুন একটা কোনো তথ্য এসছে, দেখা গেল এই তথ্য দিয়ে সব ব্যাখ্যা হয়ে গেছে। এবং এটি সবচেয়ে মজার ব্যাপার হলো যে কোনো কিছু ব্যাখ্যায়িত করতে গেলে আগে এক্সপেরিমেন্ট দরকার, আগে বাস্তব এক্সাম্পল দরকার, তারপরে কেন হচ্ছে না ব্যাখ্যা করা দরকার। তো যাই হোক, ওই গ্যাসকে আমরা জানি যে গ্যাস বিদ্যুৎ কুপরিবাহী, বিদ্যুৎ কুপরিবাহী, ভালো কথা। তো আচ্ছা, শূন্য স্থানে বিদ্যুৎ পরিবাহী না অপরিবাহী? শুরু হলো এক্সপেরিমেন্ট। একটা কাঁচকণ নিল, নিয়ে ভিতরে দুই মাথায় ইলেকট্রোড দিল, প্রায় 8 থেকে 10,000 ভোল্টেজ সাপ্লাই দিল, দিয়ে ভিতর থেকে বাতাস টানতে শুরু করলো। কারেন্ট প্রবাহিত হয় কিনা দেখবে, কি হচ্ছে দেখবে। এই বায়ুর চাপ বেশ যখন কমে গেল, কয়েক মিলিমিটার বায়ুচাপ, 10 মিলিমিটার মতো বায়ুচাপ, তখন ভিতরে কড়াক 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 শব্দ হচ্ছে, স্পার্কিং হচ্ছে, আলো ঝলক হচ্ছে। এরকম করতে করতে বিভিন্ন রকম অনেক ঘটনা, এটা আমি পরে আলোচনা করব, আধুনিক বিজ্ঞান থেকে আলোচনা করব। এখান থেকে ইলেকট্রনের অস্তিত্বের ঘটনা ঘটলো, ক্যাথোড রশ্মি, সোজা কথা, ক্যাথোড রশ্মি উৎপন্ন হলো। ক্যাথোড রশ্মি, এই নিয়ে এক্সপেরিমেন্ট শুরু হয়ে গেল। দেখা গেল নেগেটিভ চার্জ আছে, ঋণাত্মক চার্জ আছে, এটা কণা ধর্ম প্রকাশ করে। অর্থাৎ ভিতরে ক্যাথোড রশ্মির মাঝখানে একটা রেল বসিয়ে একটা চাকা লাগিয়ে দিল, মানে ফিরকি দিয়ে, এখান থেকে ক্যাথোড রশ্মি ফিরকি প্লেটের উপরে ফেলে হলো, প্লেটটা ঘুরতে 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 এখানে চলে আসছে। ওকে বাঁধা দেওয়ার চেষ্টা করা হলো, মানে ক্যাথোড রশ্মির ফোকাসিং করে, মুখটা কনিক্যাল করে মিররের মতো করে নিয়ে একটা টার্গেট রাখলো, দেখা গেলো যার পরে ফেলা হচ্ছে সে গলে যাচ্ছে। তার মানে তার কাইনেটিক এনার্জি কনভার্টেড ইন্টু হিট এনার্জি, মানে তার এনার্জি আছে। বহু রকম টেস্ট হলো। যে থমসন, যদিও সে নাম করা, তার সাথে কিন্তু আরো অনেক গ্রুপ আছে, তারপরে আরো অনেক বৈজ্ঞানিকের সমন্বয়ে এগুলি এক্সপেরিমেন্ট হয়েছিল। যে শেষকাণ্ডে যে থমসনই ইলেকট্রনের ভর এবং মাসের অনুপাত, চার্জ এবং ভরের অনুপাত বের করলেন, এবং ইলেকট্রন নেগেটিভ চার্জ বের করলেন। পরে এই ওটা কি মিল্কিয়ান এক্সপেরিমেন্ট সম্ভবত দিয়ে ইলেকট্রনের চার্জও বের করা হলো, এবং এগুলো সব অ্যাটম থেকে আসছে। সমস্যা হলো এইখানেই, তাহলে অ্যাটম এর মধ্যে ইলেকট্রন আছে, তার মানে অ্যাটম অবিভাজ্য নয়। অ্যাটম অবিভাজ্য নয়, অ্যাটম বিভাজ্য। কিন্তু সমস্যা আবার হয়ে গেল এই যে এই পর্যন্ত যেসব ধারণা ছিল, ধর্মীয় সংস্করণ সব মিলিয়ে কিন্তু অ্যাটম অবিভাজ্য এবং নিস্তরিত। এই জন্যই খুব যে থমসন বেশ ভয় পাচ্ছিল তথ্য দিতে, কারণ এরকম ধর্মীয় আলোচনার বিরুদ্ধে, মতামতের বিরুদ্ধে কোনো মতামত দেওয়াতে তো অনেক বিজ্ঞানীরই জীবন অবসান ঘটেছে, অনেক বিপদগ্রস্ত হয়েছে। তবে উনি সিদ্ধান্ত দিলেন যে একটু মিক্সচার করে আর কি, হ্যাঁ অ্যাটম নিস্তরিত কিন্তু বিভাজ্য, অ্যাটম এর মধ্যে নেগেটিভ চার্জ আছে, অ্যাটমের মধ্যে পজিটিভ চার্জ আছে, এবং দুটোই পরিমাণ সমান থাকার কারণে সে নিস্তরিত। কিন্তু অ্যাটম অবিভাজ্য নয়, এটাকে বিভাজ্য হবে না, এ কথা বলতে তার পারছে না। এই জায়গায় সে দ্বিমত পোষণ করলো আর কি, পুরনো মতের সাথে, যে অ্যাটম অবিভাজ্য নয়। ক্লিয়ার? আচ্ছা, তাহলে কিরকম করে ইলেকট্রন থাকে? ওনার ধারণা হলো যে গোটা অ্যাটমটা হচ্ছে পজিটিভ চার্জগ্রস্ত, তার মধ্যে ইলেকট্রনগুলো ভিতরে গুজে গুজে আছে। এটুকু আমাদের এখানকার বইয়ে লেখে এগুলো সাধারণত, এবং বলে যে এটা ঠিক এই পুডিং বানায় না, পুডিংয়ের মধ্যে যেমন কিশমিশগুলো গুজে গুজে থাকে, ওই রকম ইলেকট্রনগুলোর মধ্যে গুজে গুজে আছে। এই জন্য অনেকে এটাকে পাম পুডিং প্রসেসও বলে।
কিন্তু উনি অত সহজে অত সাধারণভাবে কথাগুলো বলেননি, অনেক এক্সপ্লেন তিনি দিয়েছেন। প্রথম কথা হলো যে এটা একটা ধনাত্মক চার্জগ্রস্ত, গোটা অ্যাটমটা ধনাত্মক চার্জগ্রস্ত, এর মধ্যে ইলেকট্রনগুলো খুব সুশৃঙ্খলভাবে বিন্যস্ত এবং ইলেকট্রনগুলো বৃত্তাকারভাবে বিন্যস্ত। কি বললাম? হ্যাঁ, পজিটিভ চার্জগ্রস্ত একটা গোলক। অ্যাটম কিন্তু গোলক, রিমেম্বার, সে উনিও বলেছেন অ্যাটম কিন্তু গোলক। পুডিং মানে কিন্তু যেরকম ইচ্ছা কেকের মতো বানালাম, নট দ্যাট। উনি বলেছেন অ্যাটম গোলক, গোটা গোলকটাই পজিটিভ চার্জগ্রস্ত। পরে আবার এটাকে ব্যাখ্যা দিব। গোটাই পজিটিভ এরকম চার্জগ্রস্ত এবং এর মধ্যে ইলেকট্রন সুশৃঙ্খলভাবে সজ্জিত, বৃত্তাকার। রিমেম্বার কি বলেছে? বৃত্তাকার। কিভাবে সজ্জিত? উনার কথা হলো এই ইলেকট্রনগুলো সবসময় এক পজিটিভ চার্জ দ্বারা বা এদের গতিগুলো সবসময় কেন্দ্র বরাবর। তার মানে উনি যদিও বললেন এটা সুষম চার্জগ্রস্ত, কিন্তু এটা মিন করছে যে কেন্দ্রে চার্জের পরিমাণ বেশি পজিটিভের, বাইরে চার্জের পরিমাণ কম। সুতরাং ইলেকট্রনটা সবসময় কেন্দ্রমুখী, কেন্দ্রগামী। ঠিক আছে। দ্বিতীয় কথা হলো বৃত্তাকার হওয়ার কারণ হলো ইলেকট্রনগুলো পরস্পর বিকর্ষণ করছে, সুতরাং সে সবসময় চাচ্ছে সমদূরবর্তী থাকতে, এবং সমদূরবর্তী থাকার কারণেই ইলেকট্রনগুলো এই এই অ্যাটমের মধ্যে সুশৃঙ্খলভাবে বৃত্তাকারভাবে সজ্জিত আছে। ঠিক আছে। আরো বললেন যেমন হাইড্রোজেন অ্যাটমের ক্ষেত্রে কি হবে। ওনার বক্তব্য হলো গোটাটাই পজিটিভ চার্জ, এমনভাবে চার্জগুলো বিন্যস্ত যেন ইলেকট্রনটা ঠিক মাঝখানে থাকে। দুটো ইলেকট্রন থাকলে কি হবে? দুটো ইলেকট্রন থাকলে ইলেকট্রনগুলো এমনভাবে বিন্যস্ত হবে যেন ওদের মধ্যবর্তী দূরত্ব হয় অ্যাটমের ব্যাসার্ধের সমান। তিনটা বসলে কি হবে? তিনটা বসলে এমনভাবে বসবে যেন তাদের দূরত্ব অ্যাটমের ব্যাসার্ধের সমান। চারটে বসলে কি হবে? এমনভাবে বসবে যেন তারা প্রত্যেকেই আর দূরত্বে অবস্থান করে, অর্থাৎ ব্যাসার্ধ। এইভাবে উনি মোটামুটি 100টা পরমাণুর ভিতরে ইলেকট্রন বিন্যাস কেমন হবে, প্রথম বৃত্তাকার, দ্বিতীয় বৃত্তাকার ইত্যাদি ব্যাখ্যা করেছেন। রিমেম্বার ফর দ্যাট। অত সাধারণভাবে কিন্তু উনি ব্যাখ্যা করেন নাই। আবার বলছি, উনি কিন্তু বলেছেন যে অ্যাটমটা পজিটিভ চার্জগ্রস্ত এবং সুষমভাবে চার্জ বন্টিত আছে, এবং তারাই কিন্তু আমার আলফা রশ্মি বেরিয়ে গেছে, মানে দুটো প্রোটন আবিষ্কার কিন্তু আগে হয়ে গেছে, প্রোটন আবিষ্কার কিন্তু হয়ে গেছে। এবং উনি বলেছিলেন যে যদি এই মানে একটা হাইড্রোজেনের হয়, তাহলে আমার এই ইলেকট্রনটা বা পজিটিভ চার্জটা এমনভাবে থাকে যেন ইলেকট্রনকে কেন্দ্রে রেখে পেরিফেরিতে কোথাও হরদম পজিটিভ চার্জ ঘুরতে থাকে, যেন টোটালি সে কেন্দ্রে থাকতে পারে। এরকম অনেক রকম ব্যাখ্যা দিয়েছে। যাক, ওটা আমাদের অত খুব দরকার নাই। ক্লিয়ার হলো? আচ্ছা, এটা দিয়ে অ্যাটমের অস্তিত্ব বা এইসব অ্যাটম থেকে রশ্মি বাড়ায়, বিকিরণ বাড়ায়, হ্যান বাড়ায়, তেন এগুলো কিছু ব্যাখ্যা করা যায়নি, হয়নি। হচ্ছে কি? হচ্ছে না। দেখবে তো এই যে থমসনের যে অ্যাটম মডেল, এই অ্যাটম মডেলটার সত্যতা নিরূপণ করার জন্য যে রাদারফোর্ড তার দুই ছাত্রকে একটা পিএইচডি এক্সপেরিমেন্ট করতে দিল, যে তোমরা এই যে থমসনের এই মডেলটা সত্যতা যাচাই করো। কি করবো? পাতলা করে সোনার পাত বানাও, পাত বানিয়ে সোনার পাত বানাও, পাত বানিয়ে এখানে রাখো, আর এখানে একটা আলফা সোর্স রাখো, এখানে আলফা পার্টিকেল থাকবে, এখানে সোনার পাত থাকবে, এখান দিয়ে আলফা রশ্মি বেরোবে, আলফা রশ্মি পজিটিভ চার্জ, এর নিউক্লিয়াস তো পজিটিভ চার্জ। খুব পাতলা করা যায়, সে সময় স্বর্ণপাতকে খুব পাতলা করা হতো, খুব পাতলা, খুব পাতলা, মানে অ্যাটমিক থিকনেস করা হয়। কল্পনা করো যে অ্যাটমিক থিকনেসে পাতলা করা আছে। যদি এরকম আঁকি আমি, এরকম এটা হলো আমার অ্যাটম, অ্যাসেম্বল করা আছে, পাতলা করে সাজানো আছে। এর
চার্জ ডেন্সিটি, নিঃসন্দেহে নিউক্লিয়াসের মধ্যে চার্জ ডেন্সিটির চেয়ে এর বেশি চার্জ ডেন্সিটি, অল্প জায়গায় অনেক চার্জ, আলফা। ওকে, এই কনসেপ্ট হলো এই। তাহলে আলফা রশ্মি যদি বাড়ায় তাহলে পজিটিভ চার্জ দ্বারা ক্ষীণ বিকর্ষিত হবে। তুমি বলতে পারো যে কেন স্যার নেগেটিভ যে আছে এখানে নেগেটিভ চার্জ বিকর্ষিত হবে না, আকর্ষিত হবে না? হবে। ইলেকট্রনের ভর কিন্তু আবার বলি 1/1836 অফ আলফা ইন্টু 2, ঠিক আছে না? খুবই হালকা এক্ষেত্রে, সরি 1/2, সরি, তাই না? খুবই ক্ষুদ্র। অর্থাৎ ওর দ্বারা ধাক্কা খেয়ে ডেভিয়েট হবে মাইনর 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি সর্বোচ্চ 5 ডিগ্রি। সুতরাং বেশিরভাগ রশ্মিগুলোই আমি এখানে একটা বড় করে আঁকি, বেশিরভাগ রশ্মিগুলোই এই একটু করে চলে যাবে, মোটামুটি একটু ডেভিয়েট হবে, স্লাইট ক্ষেত্র দ্বারা স্লাইট ডেভিয়েট হয়, বিচ্যুত হবে মূল পথ থেকে, তাই তো? যদি এরকম তুমি এখানে তুমি ফিল্ম রেখে দাও, রশ্মি বাড়াবে, পরে ডেভেলপ করো ফিল্মটাকে, ফিল্মটা যদি দেখো এরকম হচ্ছে, তাহলে বুঝবে যে থমসন মানে মডেলটা সত্য। তা পাওয়া গেল না। কি পাওয়া গেল পরীক্ষালব্ধ? সেটা হলো এই, দেখা গেল যে বেশিরভাগ রশ্মিগুলোই পার হয়ে গেছে, সরাসরি কোনো কথা নাই। খুব কেন্দ্র দিয়ে যারা যাওয়ার চেষ্টা করেছে তাদের মধ্যে ডেভিয়েশন খুব কাছে হয়ে গেল, ডেভিয়েশন দেখা গেছে। যত কাছে গেছে ডেভিয়েশনটা তত বেড়েছে, এবং এই শতকরা 10% মনে হয় 90 ডিগ্রি বা তার অ্যাবাভ বিক্ষিপ্ত হয়েছে। কয়েক লক্ষে একটা 180 ডিগ্রি বিক্ষিপ্ত হয়েছে, আর বেশিরভাগই পাস করে চলে গেছে। এ নিয়ে বহু কাজ করলেন রাদারফোর্ড, প্রায় 2 বছর ধরে অনেক অক্লান্ত পরিশ্রম করে সিদ্ধান্ত দিলেন যে সমস্ত পজিটিভ চার্জ অ্যাটমের কেন্দ্রে কেন্দ্রীভূত হয়ে আছে। হয়েছে সমস্ত পজিটিভ চার্জ একটা। জে থমসন কিন্তু এটাও বলেছিলেন যে একটা অ্যাটমের ব্যাসার্ধ হচ্ছে 10⁻⁸ সেন্টিমিটার বা 10⁻⁻10 মিটার। এটা মাথায় রাখতে হবে কিন্তু, কারণ এই জন্য এই মাপটা কিন্তু আমরা জে থমসনের কাছ থেকে পেয়েছি, বা জে থমসন যেখান থেকে আরো বিগত এক্সপেরিমেন্ট থেকে পেয়েছে। যাক, উনি এই কথা উল্লেখ করেছেন, কিন্তু এটা বলে নেওয়া ভালো। তো ভালো, এই বিক্ষিপ্ত হওয়ার পিছনে কারণ ব্যাখ্যা করলেন উনি কে, জে রাদারফোর্ড। বললেন যে সমস্ত পজিটিভ চার্জ নিউক্লিয়াসের অ্যাটমের কেন্দ্রে অবস্থিত, একে কেন্দ্রিন বা নিউক্লিয়াস নামকরণ করা হলো। আর বাকি ইলেকট্রনগুলো আছে। এখন ইলেকট্রনগুলো তো নেগেটিভ চার্জ, চুপচাপ তো নিউক্লিয়াসের একদিকে থাকতে পারে না, থাকার জন্য নিঃসন্দেহে তাকে একটা শক্তি দরকার আছে বা বল দরকার আছে, যেহেতু আকর্ষণ বল কাজ করবে। উনি বললেন যে ইলেকট্রনগুলো নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরছে, যেন তার কেন্দ্রমুখী বল সমান কেন্দ্রবিমুখী বল হয়। অতএব কোনো সমস্যা নাই, ইলেকট্রন তাহলে আর নিউক্লিয়াসের গায়ে পড়ে যাচ্ছে না। ঠিক আছে, এই হলো তার কনসেপ্ট। কার কনসেপ্ট? আচ্ছা, উনি এখানে কি কি ম্যাথমেটিক্যাল কাজগুলো করলেন দেখা যাক এবার। সেটা হলো, ধরা যাক একটা অ্যাটম, এটা একটা অ্যাটম, এর ব্যাসার্ধ হচ্ছে আর। ধরো এটা নিউক্লিয়াস, খুব অ্যাটমের কেন্দ্রে অবস্থিত, খুব অল্প পরিসর জায়গা নিয়ে, খুবই ক্ষুদ্র। ধরা যাক এর মধ্যে জেড সংখ্যক প্রোটন আছে, তাহলে এর যদি প্রতিটা প্রোটনের চার্জ ই হয়, তাহলে আমার নিউক্লিয়াসের চার্জ জেডি, এবং অবশ্যই ধনাত্মক চার্জ। আর ধরো এখানে একটা ইলেকট্রন আছে, এর চার্জ ই। এই ইলেকট্রনটা ভি বেগে নিউক্লিয়াসের চারিদিকে ঘুরছে।
ওকে, আমরা কুলম্বের সূত্রানুসারে লিখতে পারি যে প্রোটনে 1/4πε0 কুলম্বের সূত্র ZE ইন্টু E/r², আকর্ষণ বল, সমান mv²/r, কেন্দ্রবিমুখী বল। এখান থেকে আমরা একটু সিম্পলিফাই করে নিই, সেটা হলো আটটাকে ক্যান্সেল করে দিই, তাহলে 1/4πε0 ZE²/r that's equal to mv²। তাহলে হাফ এম ভি স্কোয়ার সমান কত? হাফ এম ভি স্কোয়ার সমান 1/4 8πε0 ZE²/r। নিঃসন্দেহে এটা হচ্ছে আমার ইলেকট্রনের বিভব গতি শক্তি, দ্যাটস ই। থাকো, ইকে সমান পাওয়া গেল 1/8πε0 ZE²/r। আচ্ছা, এখন আমার বিভব শক্তি কত? ইপি বিভব শক্তি হচ্ছে 1/4πε0 চার্জ বাই দূরত্ব বিভব ইন্টু চার্জ বিভব শক্তি ইপি। Thus EP equal to minus 1/4πε0 ZE²/r। ওকে, এটা হলো আমার বিভব ঋণাত্মক। আচ্ছা, তাহলে মোট চার্জ কত? টোটাল চার্জ ই সমান হচ্ছে ইকে প্লাস ইপি, ঠিক আছে? মোট চার্জ, সরি, মোট শক্তি, আমার গতি শক্তি এত, স্থির শক্তি এত, মোট শক্তি এত। এটা সমান দাঁড়ায় কত বলো? 1/8πε0 ZE²/r মাইনাস 1/4πε0 ZE²/r, অর্থাৎ কি দাঁড়ালো? বিয়োগ করলে মাইনাস 1/8, এটা বড়, মাইনাস মাইনাস হয়ে গেল, অর্ধেক বাদ যাবে, সোজা কথা, πε0 ZE²/r। এটা হলো আমার টোটাল এনার্জি। ওকে, এখানে লিখে রাখি, টোটাল এনার্জি মাইনাস 1/8πε0 ZE²/r। একটু খেয়াল করো, আমার কাইনেটিক এনার্জির মান ইকুয়াল টু কিন্তু টোটাল এনার্জির মান, কিন্তু এই এনার্জিটা ধনাত্মক এনার্জি, এটা কিন্তু ঋণাত্মক এনার্জি। এটা কিন্তু একটু মাথায় রাখবো, খুব গুরুত্বপূর্ণ কথা। ওকে, থাক, এটাও আমার থাক, টোটাল এনার্জি। এবার আমরা যদি একটা লেখো, এই এনার্জি লেখো উইথ রেসপেক্ট টু ডিসটেন্স, দূরত্বের সাপেক্ষে, নিউক্লিয়াস থেকে ইলেকট্রনের দূরত্বের সাপেক্ষে। ওকে, তাহলে আমি এটা আমার ই আর এটা আমার আর। আমার গতি শক্তি ধনাত্মক এবং দূরত্বের ব্যস্তানুপাতিক। ওকে, ব্যস্তানুপাতিক যদি হয় তাহলে আমরা লেখচিত্রটা দূরত্বের ব্যস্তানুপাতিক আকারে লিখে দিই। এই সঙ্গে এটাইকে ইকের মান এবং টোটাল এনার্জি, গতিশক্তির মান এবং মোট শক্তির মান সমান ঋণাত্মক। তাহলে এদিকে আসছে এবং এই পজিশন সব মান একই, সব মান একই। এই মোটামুটি একটু এরকম হলো, হোয়াটএভার, বুঝা নিয়ে কথা, ওটা লেখো এটা লেখো, একেবারে এক, ক্লিয়ার? তাহলে এটা কি টোটাল এনার্জি। ওকে, তার এটা কিন্তু এটা হচ্ছে দ্বিগুণ, তাহলে আমার পটেনশিয়াল এনার্জিটা বেশি, ঋণাত্মক, এর দ্বিগুণ মানে এখানে, তাই না?
এই হলো মোটামুটি আমার শক্তি ভার্সেস রেডিয়াস বা স্বার্থ বা নিউক্লিয়াস থেকে দূরত্বে আমার ইলেকট্রনের এনার্জি। আচ্ছা, মনে করি যে স্বাভাবিক অবস্থায় একটা ইলেকট্রন এখানে আছে আর দূরত্ব, ধরলাম এটা আর দূরত্ব বা আর জিরো দূরত্ব, ধরো তাহলে অসুবিধা নেই, আর দূরত্বে একটা ইলেকট্রন এখানে আছে। তাহলে এই ইলেকট্রনের এইটুক আমার কাইনেটিক এনার্জি, গতিশক্তি, এটুকু আমার মোট শক্তি সমান, আর এটুকু আমার বিভব শক্তি দ্বিগুণ। তাহলে আমার বিভব শক্তি কিন্তু গতিশক্তির দ্বিগুণ। সেই জন্য ইলেকট্রনটা নিউক্লিয়াসের সাথে আটকে আছে এই বিভব শক্তির কারণে। যদি গতিশক্তি এবং বিভব শক্তি সমান হতো তাহলে দুটোই এই বল আকর্ষণ শক্তি সমান হতো, ফলে এটা ফ্রি হয়ে যেত, একটা ঋণাত্মক একটা ধনাত্মক ফ্রি হতো, ইলেকট্রন কিন্তু চুপচাপ সোজা এগিয়ে চলে যেত। সুতরাং ইলেকট্রন আটকে রেখেছে কিন্তু আমার কাইনেটিক এনার্জির দ্বিগুণ পটেনশিয়াল এনার্জির কারণে। আচ্ছা, এবার আসি কথাটা এই জায়গায়, ইলেকট্রন যদি কোনো কারণে শক্তি হারায়, তাহলে মোট শক্তি, এটা শক্তি হারানো, ধরো শক্তি হারিয়ে এখানে আসলো, মানে এতটুকু শক্তি সে হারালো, তাহলে এখন তার মোট শক্তি এত, এখন তার গতি শক্তি এত, এখন তার স্থিতি শক্তি এত, শক্তি আরো কমে গেছে, গতি শক্তি বেড়ে গেছে। আমার ইলেকট্রনের ভর তো এম, ইলেকট্রনের ভর লিখিনি, এখানে লিখে দিলাম, ইলেকট্রনের ভর তো এম, ভর তো আর বাড়ছে না, কিন্তু গতি শক্তি বেড়ে গেছে, ফলে তার এখানে বেগ বেড়ে গেছে, এখানে বেগ বেড়ে গেছে, বিভব শক্তি কমে গেছে, মোট শক্তি কমে গেছে, আমার কাইনেটিক এনার্জি বেড়ে গেছে। আমার যতই সে শক্তি হারাবে ততই সে, দেখো শক্তি যত হারাচ্ছে ততই সে কিন্তু নিউক্লিয়াসের দিকে এগিয়ে আসছে, তার গতিশক্তি বেড়ে যাচ্ছে, অর্থাৎ বেগ বেড়ে যাচ্ছে, আমার শক্তির পরিমাণ কমে যাচ্ছে, ফলে সে কিন্তু ক্রমান্বয়ে এই নিউক্লিয়াসের দিকে আসতে থাকবে এবং বেগ বাড়তে থাকবে, এবং যতই কাছে আসবে ততই প্রচন্ড বেগে ঘুরতে 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 একটা নিউক্লিয়াসে গিয়ে পড়েছে, মানে এইরকম হবে, ভালো হবে মনে হয়, এইরকম নিউক্লিয়াসে গিয়ে পড়ে যাবে যদি সে শক্তি ক্ষয় করে, যদি সে শক্তি ক্ষয় করে, আর যদি সে শক্তি ক্ষয় না করে এক জায়গায় থেকে যায় তাহলে থেকে গেল হবে। এখন ক্ষয় করার প্রশ্নটা কেন আসছে? ক্ষয় করার প্রশ্ন আসছে যে ম্যাক্সওয়েল তার বিদ্যুৎ চুম্বকীয় তরঙ্গে প্রমাণ করেছে ত্বরান্বিত চার্জ সবসময় শক্তি বিকিরণ করে, ত্বরান্বিত চার্জ সবসময় শক্তি বিকিরণ করে, ফোটন ত্যাগ করে, এইচ নিউ শক্তি ত্যাগ করে। আচ্ছা, যেহেতু সে বৃত্তাকার পথে ঘুরছে, অতএব এর একটা কেন্দ্রমুখী ত্বরণ আছে, কেন্দ্রমুখী ত্বরণ থাকলে এই শক্তি বিকিরণ করবে, শক্তি বিকিরণ করলে সে ফোটন ত্যাগ করবে। এবং লক্ষ্য করো এই লাইনটা কিন্তু একটা কন্টিনিউয়াস লাইন, অবিচ্ছিন্ন লাইন, আর অবিচ্ছিন্ন লাইন বা রেখা থাকার কারণে সে অবিচ্ছিন্ন শক্তি ত্যাগ করবে, অর্থাৎ অবিচ্ছিন্ন বর্ণালী ত্যাগ করবে, অবিচ্ছিন্ন বর্ণালী ত্যাগ করবে, এবং এক সময় এসে নিউক্লিয়াস ইলেকট্রন উচ্চ বেগে আঘাত করে ধ্বংস করতে হবে। এই দুটো ঘটনা, একটা হলো অবিচ্ছিন্ন শক্তি ত্যাগ, আর একটা হলো নিউক্লিয়াসে গিয়ে অধঃপতন ইলেকট্রনের, এই দুটো কোনোটাই কখনো ঘটে না কোনো অ্যাটম। অ্যাটম একটা স্টেবল স্থির জিনিস, সুতরাং অ্যাটম ধ্বংস হওয়ার প্রশ্ন আসছে না, অর্থাৎ ইলেকট্রন কখনই এরকম স্পাইরাল বা কি বলবো স্পাইরাল, ইংরেজি স্পাইরাল বলে, স্পাইরাল গতিপথে এসে এক নিউক্লিয়াসে পড়ে ধ্বংস হয় না। আর যে কোনো মৌলকে উত্তপ্ত করলে যে বিকিরণগুলো নিঃসরণ করে বা শক্তি বিকিরণ করে নিঃসরণ করে, সেগুলো সব বিচ্ছিন্ন শক্তি, অবিচ্ছিন্ন না, কোনো কোনো বিশেষ বিশেষ লাইন, বিশেষ বিশেষ বর্ণের রেখার সৃষ্টি হয়। এই কারণে আমরা বলতে পারি যে এখানে অবিচ্ছিন্ন বর্ণালী হয় না, বিচ্ছিন্ন বর্ণালী হয়। কিন্তু এখানে দেখা যাচ্ছে যে যদি সে শক্তি ত্যাগ করে তাহলে সে অবিচ্ছিন্ন বর্ণালী দেবে। এই দুটোই মূলত এখানে ভুল হয়ে আছে। এই দুটো ভুল সংশোধন করার জন্য বোর
আর একটা নতুন ভেক্টর অ্যাটমের মডেল উপস্থাপন করলেন, যেটা বোর অ্যাটম মডেল নামে আমাদের কাছে পরিচিত। ওকে, ঠিক আছে। ওকে, বোর এই রাদারফোর্ডের এই মডেলটাকেই নিল, সম্পূর্ণভাবেই নিল, একটা জায়গায় ছোট্ট একটু পরিবর্তন ঘটালো। ওর থিঙ্কিংসটা দেখো আগে, তাহলে বুঝতে পারবা যে E ইকুয়াল টু এইচ নিউ অবিচ্ছিন্ন শক্তির ক্ষেত্রে সমীকরণ নাকি? এইচটা কি? প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট। ই বাই নিউ নাকি? জুলস সেকেন্ড। একক হচ্ছে জুল সেকেন্ড। জুল মানে হচ্ছে নিউটন মিটার নাকি? নিউটন মিটার মানে হচ্ছে কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার মিটার সেকেন্ড, মানে কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড। ভরবেগ এমভিআর, কেজি মিটার পার সেকেন্ড মিটার, কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড। এই জায়গাটাই রাদারফোর্ডের চুরি। ও বলল বোরের যে দেখো এইচ এর একক যা, কৌণিক ভরবেগের একক তা, তাহলে আমি কেন লিখতে পারবো না এইচ? ঠিক আছে না? আচ্ছা, আর শক্তির এই অবিচ্ছিন্নতা বাদ, এই কথাটা উনি একটু জোর গলায় অন্যভাবে ব্যাখ্যা করলেন। উনি বললেন ইলেকট্রন যে কোনো আবল তাবল পথে ঘুরবে না, ইলেকট্রনগুলো ঘুরবার জন্য নির্দিষ্ট একটা কক্ষপথ থাকবে, নির্দিষ্ট একটা কক্ষপথ থাকবে, প্রত্যেকটা ইলেকট্রনের জন্য নির্দিষ্ট কক্ষপথ, যাকে উনি নাম দিলেন অনুমোদিত কক্ষপথ থাকবে। অনুমোদিত কক্ষপথ সেই কক্ষপথ যে কক্ষপথে সে কোনো শক্তি নিঃসরণ করবে না। আমি এখানে প্ল্যাঙ্কের ওই সূত্রটা নেব না, ক্লাসিক্যাল থেকে এই জায়গাটাই বেরিয়ে আসলো। বৃত্তপথে ঘুরলে ত্বরণ হবে, হোক, কিন্তু এই অনুমোদিত কক্ষপথে থাকলে সে কোনো প্রকার শক্তি নিঃসরণ করবে না। এবং অনুমোদিত কক্ষপথের শর্ত হচ্ছে এইটা, অর্থাৎ কৌণিক ভরবেগ, কৌণিক ভরবেগ এই পরে আসি বাকি দেখাচ্ছি। উনি বললেন কৌণিক ভরবেগ এম ইলেকট্রন কোন একটা কক্ষপথ এনতম কক্ষপথের বেগ এবং ব্যাসার্ধ এনতম হলে এন এইচ কাট। আসলে উনি এখানে এইচ কাট বলেছিলেন, এইচ কাট তোমাদের এখানে ব্যবহৃত হয় না, তো ওই জন্য আমি বলিনি। এটা এই করে না করে এইচ বাই টোয়াইস পাই। তুমি বলতে পারো এন হচ্ছে ভিন্ন ভিন্ন, এনটা ধ্রুব সংখ্যা, কক্ষপথ সংখ্যা, এটা নিয়ে কোনো মাথা ব্যথা নাই। টোয়াইস পাইটা ওনার উপস্থাপন বলতে পারো, তাহলেও হবে। এনটার দরকার নাই, এন তো ভি এর মান চেঞ্জ হলে আর এর মান এন, এনতম কক্ষপথ এনতম, প্রথম কক্ষপথ দ্বিতীয় কক্ষপথ এনতম কক্ষপথ এন গুণ। ঠিক আছে, এইটা তার মানে ইন্ট্রোডিউস করলেন সে, যে কক্ষপথগুলো অনুমিত কক্ষপথ হবে তখন যখন তার কৌণিক ভরবেগ এই শর্ত মানবে। যে ব্যাসার্ধে এই শর্তটা মানবে সেই ব্যাসার্ধটা, সেই কক্ষপথটা হবে তার অনুমিত কক্ষপথ। ওই পথে ইলেকট্রন ঘুরবে, বাকি সব জায়গায় ইলেকট্রন যেন নিষিদ্ধ অঞ্চল, বাকি সব জায়গায় ইলেকট্রন নিষিদ্ধ অঞ্চল। এটা আরেকটা পরে আরো ডিপ ব্রগলি সুন্দর এটাকে একটা ব্যাখ্যা দিয়েছেন। আমার মনে হয় যে ওই জায়গাটা একটু বুঝে নিলে এই জায়গাটা ভুলে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। ডিপ ব্রগলি সঙ্গে কণা তরঙ্গ আলোচনা করেছে। কণা তরঙ্গ কি ফর্মুলা ছিল জানো? পি ইকুয়াল টু এইচ বাই ল্যামডা, বা ল্যামডা ইকুয়াল টু এইচ বাই পি। ঠিক আছে,
ওনার কথা হলো যদি এটা কণা তরঙ্গ যদি প্রসারিত রাস্তায় বদ্ধ পথে না হয়ে ও যদি সোজা চলতে থাকে উন্মুক্ত পথে তাহলে অগ্রগামী তরঙ্গানায় আচরণ করবে, আর যদি বদ্ধ পথে হয় তাহলে স্থির তরঙ্গ সৃষ্টি করবে। হয়েছে? সাধারণ পথে অগ্রগামী তরঙ্গানায় আচরণ করবে, আর বদ্ধ পথে স্থির তরঙ্গানায় আচরণ করবে। ফাইন। তাহলে স্থির তরঙ্গ হলে যে কোনো বদ্ধ পথের স্টার্টিং থেকে এন্ড পর্যন্ত আমার তরঙ্গ থেকে মাল্টিপল হতে হবে, কারণ এই তরঙ্গ যদি এরকম হয় তাহলে তো স্থির তরঙ্গ হলো না, তাহলে হরদম তো রোটেট করতে থাকবে। সুতরাং বদ্ধ পথে অবশ্যই এই তার পথ টোয়াইস পাই আর এই যে পথটা, এই পথটা অবশ্যই কোনো তরঙ্গ থেকে মাল্টিপল হতে হবে। অর্থাৎ টোয়াইস পাই আর এনতম কক্ষপথের দৈর্ঘ্য যদি টোয়াইস পাই আর এন হয়, দ্যাটস ইকুয়াল টু এন ল্যামডা হতে হবে। ঠিক আছে? তাহলে আমি ল্যামডা নাম্বারটা বসিয়ে দিই। ল্যামডা সমান কত এখান থেকে? হ্যাঁ, ল্যামডা সমান কত? টোয়াইস পাই আর এন বাই এন বসিয়ে দাও। টোয়াইস পাই আর এন বাই এন ইকুয়াল টু এইচ বাই পি। তাহলে পি মুছে দিলাম। তাহলে পি সমান কত বলো? পি সমান বলো না এখান থেকে এন এইচ বাই টোয়াইস পাই আর এন। পি সমান কত বললা জানো? এমভি। আচ্ছা ঠিক আছে। ইলেকট্রনের বেগ এনতম কক্ষপথে ইকুয়াল টু এন এইচ বাই টোয়াইস পাই আর এন। তাহলে এম ই ভি এন আর এন ইকুয়াল টু এন এইচ বাই টোয়াইস পাই। এই দেখো ঘটনাটা ক্লিয়ার? আচ্ছা, তাহলে প্রথম তার কথা হলো যে ইলেকট্রনগুলো কতগুলো নির্দিষ্ট অনুমোদিত কক্ষপথে ঘুরবে এবং সেই কক্ষপথের কৌণিক ভরবেগ হবে এনএইচ বাই টোয়াইস পাই। এটা তো দ্বিতীয় শর্ত। তৃতীয় শর্ত হলো এই যে এই প্ল্যাঙ্কের সূত্র অনুসারে শক্তি ইলেকট্রন যখন তার নির্দিষ্ট কক্ষপথে ঘুরবে তখন সে কোনো শক্তি ব্যয় করবে না বা শক্তি কোনো গ্রহণ করবে না। যখন এক শক্তি স্তর থেকে আর এক শক্তি স্তরে সে স্থানান্তর হবে, যদি নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে যায় তাহলে শক্তি গ্রহণ করবে এবং উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন স্তরে আসলে শক্তি নিঃসরণ করবে। এবং এই শক্তি নিঃসরণের পরিমাণ হবে ধরো এনতম কক্ষপথ থেকে যদি এমতম কক্ষপথে আসে, যে কোনো কক্ষপথে আসে, সে এইচ নিউ পরিমাণ শক্তি ত্যাগ করবে। নিউ হবে সেই শক্তি নিঃসরণের কম্পাঙ্ক। এই আর একটা শর্ত। আর বাকিগুলো রাদারফোর্ড, অর্থাৎ কুলম্বের সূত্র মেনে চলবে। হয়েছে? কুলম্বের সূত্র মেনে চলবে, অর্থাৎ রাদারফোর্ড যে সূত্র প্রয়োগ করে বৃত্তাকার পথে ঘুরিয়েছিল, ওই ইলেকট্রনটা ওই অনুমোদিত কক্ষপথে বৃত্তাকার পথে ঘুরবে। এটুকু পরিষ্কার না? পরিষ্কার না? ওকে, আসো। আচ্ছা, প্রথম কথা হলো এটা এই সব বোর বলো রাদারফোর্ড বলো এগুলো সব কিন্তু হচ্ছে ওয়ান ইলেকট্রন অ্যাটম। হয়েছে? বা একে আরো ইংরেজিতে বলা হয় হাইড্রোজেন লাইক অ্যাটম। হাইড্রোজেন লাইক অ্যাটম মানে হচ্ছে হাইড্রোজেনের একটা ইলেকট্রন আছে এবং একটা ইলেকট্রন বিশিষ্ট অ্যাটম নিয়ে কাজ করাকে আমরা বলা হয় হাইড্রোজেন লাইক অ্যাটম।
এখন নিউক্লিয়াসের মধ্যে কতগুলো প্রোটন থাকে দেখার বিষয় নাই, যদি একটা ইলেকট্রন থেকে থাকে কক্ষপথে তখন তাকে আমরা বলবো হাইড্রোজেন লাইক অ্যাটম। ঠিক আছে, হাইড্রোজেন লাইক অ্যাটম। আমাদের কিন্তু কাজ করব হাইড্রোজেন লাইক অ্যাটমে নিয়ে, কারণ আমি প্রোটন সংখ্যা জেড ধরে করব। আর যখন অঙ্কে করতে যাবো তখন জেডের মান 1 বসিয়ে দেবো, কেননা জেডের কোনো কোনো ক্ষেত্রে স্কোয়ার আসে, অনেক কিছু আসে, যে পরবর্তী জেড না ধরি তখন এই সমীকরণটা প্রোটন সংখ্যা থাকলে কি হবে বুঝতে পারবো না। ওই জন্য সবসময় আমি জেড সংখ্যক প্রোটন, কিন্তু আমার কক্ষপথে একটা ইলেকট্রন, কক্ষপথে একটা ইলেকট্রন, 1 ইলেকট্রন অ্যাটম, অর্থাৎ হাইড্রোজেন লাইক অ্যাটম, হাইড্রোজেনের মতো অ্যাটম। ঠিক আছে, ওকে। তাহলে প্রোটনের সংখ্যা জেড হলে প্রোটনের চার্জ নাকি? ঠিক আছে, ইলেকট্রনের চার্জ। ঠিক আছে, কুলম্বের সূত্র 1/4πε0 জেড ই ইন্টু ই বাই আর স্কোয়ার। কেন্দ্রমুখী বল সমান কেন্দ্র বিমুখী বল এম ভি স্কোয়ার বাই আর এন। এক নম্বর কথা। ঠিক আছে, 2 নম্বর কথা, এমই ভিএন আর এন equal to NH by twice pi। ঠিক আছে, 3 নম্বর কথা, EN minus EM equal to H। আর তার আগে কথাগুলো ছিল কিন্তু নিউক্লিয়াস বলে একটা নাম দিল, যে আমাদের সমস্ত পজিটিভ চার্জগুলো কেন্দ্রীভূত এবং খুবই ক্ষুদ্র আয়তনে জায়গা দখল করে আছে নিউক্লিয়াসের মধ্যে। ও তার এক্সপেরিমেন্টে সেটা পেয়েছে কিন্তু। ঠিক আছে, ওটা কিন্তু তার শর্তের মধ্যে পড়ে। মোট 5টা দিয়েছে, আমরা 3টা দিলাম, ও একটা দিলাম, এরকম 5টা শর্ত। আর এই যে শক্তি, শক্তি অনুবিধ কক্ষপথে ঘোরার সময় সে কোনো প্রকার শক্তি নিঃসরণ করবে না, এই 5টা স্বীকার্য। ঠিক আছে, এখানে কটা স্বীকার্য আছে? 3টা, আর 2টো বললাম তো। ওকে, এখন আমরা পায়ের মান জানি, ε0 জানি, জেড প্রোটন সংখ্যা জানি কোন অ্যাটমের, ইলেকট্রনের চার্জ, প্রোটনের চার্জ জানি, ইলেকট্রনের ভর জানি, বেগ জানি না, আর ব্যাসার্ধ জানি না। প্রথম কাজ কি আমাদের তাহলে? বেগ আর ব্যাসার্ধ আপাতত কটা বের করতে হবে। এখন বলো, এখান থেকে ভি এর মান বের করে এখানে বসাতে পারি, কিংবা এখান থেকে আর এর মান বের করে এখানে বসাতে পারি, কোনটা করবো? যেটা খুশি। আচ্ছা, 1 নম্বরটা একটু মডিফাই করে নিই আগে। 1/4πε0 জেড ই স্কোয়ার বাই আর ইকুয়াল টু এম ই ভিএন স্কোয়ার। ঠিক আছে, এটাকে 4 নম্বর দিয়ে রাখি। বলো, এই 2 নম্বর থেকে বের করে এখানে বসাবো না এখান থেকে ওখানে যাবো? এখান থেকে কি বের করবো? ভি না এন? ভি। আচ্ছা, 2 নম্বর থেকে ভিএন ইকুয়াল টু এন এইচ বাই, বলো, টোয়াইস বাই এম ই আর এন। ফাইন, এর মানে এখানে বসাবো। অতএব 1/4πε0 জেড ই স্কোয়ার বাই আর এন ইকুয়াল টু এম ই এন স্কোয়ার এইচ স্কোয়ার 4 পাই স্কোয়ার এম ই স্কোয়ার আর এন স্কোয়ার। ওকে, বাহ, আচ্ছা, 4 গেল, একটা পাই থেকে গেল, যে পাই থেকে গেল না, থাকলে আর কি করা যাবে? আর কি কাটবো? কি কিছু কাটে না, একটা এম কাটে, একটা আর কাটে। আচ্ছা, তো আরটা নিয়ে এসে এটা 4টাও কাটে, একটা পাইও কাটে। তাহলে কি থাকলো? আর এনটা নিয়ে যায় এখানে, এন স্কোয়ার এইচ স্কোয়ার ডিভাইড বাই জেড ই স্কোয়ার পাই এমই আর এন তো নিয়ে এসে এপসাইলন নট কই? এখানে স্কোয়ার নাই তো, না
Rn পাওয়া গেল। ভুল টুল হয়নি তো দেখো, অ্যাপসিলন 0 n স্কোয়ার h স্কোয়ার জেড ই স্কোয়ার, একটা পাই থেকে গেছে এমই। আচ্ছা, আমি যখন n ইকুয়াল টু 1, যখন n ইকুয়াল টু 1, তখন R1 সমান কত? 0 h স্কোয়ার বাই জেড ই স্কোয়ার পাই এমই। অতএব আর এন ইকুয়াল টু এন স্কোয়ার R1। R1টা আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ, কিন্তু এখান থেকে কি পেলাম? যখন n ইকুয়াল টু 1, তখন আমার যদি এইটা হয় ব্যাসার্ধ R1, যখন n ইকুয়াল টু 2, তখন 4, 1 2 3 4 আর 2। যখন n ইকুয়াল টু 3, 9, 4 5 6 7 8 9। আমরা এই যে পট করে এঁকে দিই, এই দেখো অ্যাটম, এটা কিন্তু ত্রুটিপূর্ণ ছবি, বুঝতে পারছো ব্যাপারটা? তা আমি জানি না, আমার কথা হলো যে আর এন ইকুয়াল টু এন স্কোয়ার R1। আচ্ছা, আমরা তো সব মানই জানি, খাতা কলম তো আছে, আসো না R1 সমান কত একটু বের করে নিই। R1 সমান অ্যাপসিলন 0 কত? 8.854 নাকি, ইন্টু 10 টু দি পাওয়ার -12। প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট 6.63। হলো 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 হলো, একটু না গোলমাল হবে, এই তো 10 টু দি পাওয়ার -34 হোল স্কোয়ার নাকি, ডিভাইডেড বাই জেড 1, n ইকুয়াল টু 1 প্রথম কক্ষপথ, হ্যাঁ যে বসিয়ে দিলাম হাইড্রোজেনের জন্য, হাইড্রোজেন অ্যাটমের প্রথম কক্ষপথ বেরোবে, তাহলে এর মান বলো 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার -19 হোল স্কোয়ার পাই 3.14 m 9.11 10 to the -31 কেজি। আসো, 8.854 into 6.63 স্কোয়ার ডিভাইড বাই 1.6 স্কোয়ার into 3.14 into 9.11 into 34 দুগুণে কত? 68। ও আচ্ছা, 80। 80 থেকে 19 দুগুণ 38 বিয়োগ করো, 38, হ্যাঁ 42 থাকলো, তার থেকে 31 বিয়োগ করো, 11। এবার করো 5.31 ইন্টু 10 টু দি পাওয়ার, ও এটা তো বড়, হ্যাঁ -11। প্রথম কক্ষতে ব্যাসার্ধ। আসো ব্যাসার্ধ লিখে রাখি, আমার কাজে লাগবে। R1 সমান কত বলো? অ্যাপসিলন 0 n স্কোয়ার h স্কোয়ার ডিভাইড বাই পাই জেড ই স্কোয়ার এম ই। আর এই কন্ডিশনটাকে লেখা দরকার আছে না? বুঝে গেছো? বুঝে গেছো, ফাইন। হ্যাঁ, এখন এক কাজ করি, কোথায় বসাবো? এখানে বসিয়ে দিই, বেগ পেয়ে যাবো। Vn equal to nh by twice pi Rn, ঠিক আছে? কোথায় গো? নিচে। Vn equal to nh by twice pi me into এটা পাই জেড ই স্কোয়ার me ডিভাইডেড বাই এপসাইলন নট n স্কোয়ার h স্কোয়ার। ওকে, একটা করে স্কোয়ার মনে হয় গেল।
পাইটাও মনে হয় গেল, এমটাও মনে হয় গেল। তাহলে ভিএন সমান কত বলো? জেড ই স্কোয়ার বাই 2 ε0 এন এইচ। ভি এন জেড ই স্কোয়ার divided by twice ε0 এন এইচ। V1 z e স্কোয়ার twice ε0 h, অতএব Vn equal to V1 by n। অতএব ব্যাসার্ধ যত বাড়ছে, কক্ষপথ যত বাড়ছে, বেগ তত কমছে। V1, V2, V3, V1 is greater than V2, greater than V3। বেগ পেয়ে গেছি নাকি? ভালো। আচ্ছা, গতিশক্তি বের করে ফেলি। কি সমস্যা? গতিশক্তি এখান থেকে ধান্দা করি, বা কোত্থেকে? এখানে ধান্দা করি। 1/8 অর্ধেক করে নিলাম, পাই ε0 z e স্কোয়ার বাই r n ইকুয়াল টু হাফ me vn স্কোয়ার। পেয়ে তো গেলাম গতিশক্তি। এটা দিকে নাকি? তাহলে ই কে এন, এন তম কক্ষপথ, পেত। এন কোথায় গেল এখানে? নো, ও হ্যাঁ, আচ্ছা, মান বসাতে হবে। 1/8 পাই ε0 z e স্কোয়ার ইন্টু, নিচে আছে বলো, পাই z e স্কোয়ার me বাই ε0 n স্কোয়ার h স্কোয়ার। তাহলে ই কে এন ইকুয়াল টু 1/8 পাই ε0 স্কোয়ার n স্কোয়ার h স্কোয়ার, পাইটা কেটে গেছে, z স্কোয়ার e টু দি পাওয়ার 4 me। ঠিক আছে? ওকে। ই কে z স্কোয়ার e to the power 4 me divided by 8 ε0 n স্কোয়ার h স্কোয়ার। আচ্ছা, ই কে 1 z স্কোয়ার e to the power 4 me divided by 8 ε0 স্কোয়ার h স্কোয়ার। অতএব ই কে এন ইকুয়াল টু ই কে 1 বাই এন স্কোয়ার। যত দূরে যাবো গতিশক্তি তত কমতে থাকবে। দেখার মতো, বেগও তো কমে যাচ্ছে, বেগ কমে তো গতিশক্তি কমেই যাবে। আচ্ছা, ইপি বিভব কত? 1/4 পাই ε0 ZE বাই R ইন্টু মাইনাস ই, বিভব শক্তি, বিভব ইন্টু শক্তি, বিভব শক্তি। ইপি মাইনাস 1/4, n বাদ গেছে, 4 পাই ε0 ZE ডিভাইডেড বাই, ওটা দরকার আছে কি নিচে খালি 4 আসবে। আচ্ছা, লিখি ε0 n স্কোয়ার h স্কোয়ার পাই z e স্কোয়ার me। তাহলে ইপি সমান মাইনাস 1/4 পাই, পাই কেটে গেল, ε0 স্কোয়ার n স্কোয়ার h স্কোয়ার z স্কোয়ার e টু দি পাওয়ার 4 me, তাই তো? লিখে ফেলি এখানে। এখানে, ও আচ্ছা, হ্যাঁ।
এটা তো ভুল হওয়ার কথা না, একই একই তো, ওই জন্যে বুঝলাম। EP equal to minus Z square e to the power 4 ME divided by 4 epsilon 0 square N square H square. Total energy EN EKN লিখে নিয়ে দিই আমি। এটা থেকে গেল মাইনাস খালি, আর ভালো লাগছে না লিখতে। হ্যাঁ, Z square e to the power 4 ME divided by 8 epsilon 0 square N square H square. অবশ্যই। আচ্ছা ঠিক আছে, হাইড্রোজেনের প্রথম কক্ষপথ এনার্জি কত বের করা যাক। E1 হাইড্রোজেন Z equal to 1 বসাও, মাইনাস E 1.6 নাকি ইন্টু 10 to the power minus 19 to the power 4 9.11 10 to the minus 31, ঠিক আছে। 8.854 into 10 to the power minus 12 whole square into 1 into 6.63 into 10 to the power minus 34 square. আচ্ছা, 1.6 square 9.11, sorry, thank you, 8.854 square into 6.63 square into, আচ্ছা 19 ইন্টু 4 কত হয় 76 যোগ 31 কত হয় 107। আচ্ছা এখানে আছে 12 দুগুণা 24 24 আর 34 দুগুণা 68 68 কত হয়, হ্যাঁ 8 92 বিয়োগ করলে কত হয়, হ্যাঁ 15, উপরে একটা মাইনাস, মাইনাস 15 তাহলে, কারণ এইটা ক্যালকুলেট করতে পারবে না, 199 বেশি পাওয়ার হয়ে গেলে ক্যালকুলেশন বলবে এরর। ওই জন্য বারবার আমি এই কাজটা করছি, মাথায় রেখো। টিপো 2.16 18, আচ্ছা একে তুমি ভাগ করো 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19 দিয়ে, এত জুল সমান 1 ইলেকট্রন ভোল্ট। হ্যাঁ ইয়েস 13.52 মনে আছে, যাকে এত ইভি, ঠিক আছে। তাহলে আমরা পেয়ে গেলাম যে, বলো না আমরা আইনিত করতে একটা হাইড্রোজেনকে কত ভোল্টেজ লাগে, কোথায় মাইনাস দাও, মানে করছে কি পরিমাণ, মান মান মান, এই মাইনাস এই পরিমাণ শক্তি আছে, আমাকে এই পরিমাণ শক্তি দিতে হবে, তখন প্লাস করবো না তুমি, আমাকে এই পরিমাণ শক্তি দিতে হবে একটা হাইড্রোজেনের ইলেকট্রনকে করে হাইড্রোজেনকে আয়নিত করতে, এটা হচ্ছে সর্বনিম্ন ইলেকট্রন শক্তি। আরেকটা কাজ করো, আরেকটা ছোট্ট কাজ, আমি জেড এর মান বের করতে চাই, Vn ইকুয়াল টু জেড ই স্কোয়ার বাই প্রথম কক্ষপথে প্রথম পথে বেগ আমি বের করতে চাই, বের করতে পারো, বেরিয়ে করেছিলাম নিঃসন্দেহে, হ্যাঁ এইচ। আমার প্রশ্ন হলো যে এই প্রথম কক্ষপথের ইলেকট্রন বেগ কোনো অবস্থাতে আলোর বেগের চেয়ে বেশি হতে পারে না, যদি না পারে তাহলে সর্বোচ্চ কটা নিউক্লিয়াসে প্রোটন থাকতে পারে, তার মানে এর চেয়ে বেশি মোল তৈরি করা সম্ভব নয়। না বুঝার কি আছে, আমি এখন ভি বের করব, বেগ আমি জানি, আমি ধরে নিলাম প্রথম কক্ষপথে ইলেকট্রনের বেগ আলোর বেগের সমান, তার চেয়ে বেগ কি হতে পারে, তাহলে সেই জন্য জেড যা বাড়াবে তার চেয়ে বেশি কি জেড হতে পারে, যদি তা না হতে পারে তা ওর চেয়ে বেশি মোল হতে পারে না,
অতএব সর্বোচ্চ মোল সংখ্যা মহাবিশ্বে কতটি আছে এখান থেকে বের করতে পারি আমি। আচ্ছা, z twice epsilon 0 h divided by e square vn, তাই তো? বসিয়ে দাও 2 into 8.854 into 10 to the power minus 12, 6.63 into 10 to the power minus 34 into 3 into 10 to the power 8 divided by 1.6 into 10 to the power minus 19 whole square. আচ্ছা, good. 2 into 8.854 into 6.63 into 3 divided by 1.6 square into 19 দুগুণ 38 প্লাস 38, 38 আর 8 কত হয় 46, এখানে আর 34 আর 12 কত হয় 46, থাকছে না কিছুই। 137টা ফ্র্যাকশন তো হতে পারে না প্রোটনের ভাই, এবং 38 যদি নিই তাহলে তার আলোর বেগ কাছে বেশি হয়ে যাচ্ছে। অতএব একটা নিউক্লিয়াসের মধ্যে সর্বোচ্চ এতটি প্রোটন থাকতে পারে, তার মানে এর বেশি মোল সংখ্যা হতে পারে না 137-এর চেয়ে বেশি। ওকে, আজ থাক, অনেক হয়ে গেছে। প্রকৃতি যদি প্রয়োজন মনে না করে তাহলে নিঃসন্দেহে প্রকৃতি সে মোল তৈরি করেনি, হতে পারে অতটি, কিন্তু প্রকৃতি দরকার হয়নি, প্রকৃতি তাই করেনি।